ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত নিশ্চিন্তে থেকো না। সকলকে স্বাগত জানাই তোমাদেরই প্রিয় চ্যানেল ওয়ান শট উইথ বারোই ব্রাদার্সে। আজ প্রত্যেকেই জানো, আজ কিন্তু 12ই জানুয়ারি, জাতীয় যুব দিবস, স্বামী বিবেকানন্দের জন্মদিন। আর তার একটা ছোট্ট বাণীর মাধ্যমেই আমরা কিন্তু আজকে ক্লাসটা স্টার্ট করলাম। তোমাদের প্রথমেই জানিয়ে রাখি যে আজকে যে ক্লাসটা, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস অফ মাধ্যমিক, যারা 2027 এ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য। এবার আমাদের যেটা চেষ্টা থাকবে সেটা হচ্ছে সব থেকে সহজ ভাষায় তোমাদের চ্যাপ্টারগুলো এবং বইটাকে ক্লিয়ার করা। শুধু আমি নয়, অন্যান্য যে দাদারা রয়েছে যারা অন্য সাবজেক্টে তোমাদের গাইড করার চেষ্টা করবে, তাদেরকেও আমি বলবো যে যাতে সহজ সরল ভাষায় তোমাদের বোঝায়। আজকের ক্লাসটা করলেই তার একটা ছোট্ট নমুনা তোমরা পেয়ে যাবে যে কতটা সহজ ভাষায় আমরা বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, আজকে যে চ্যাপ্টারটা তোমাদের পড়ানো হবে সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝেছো সেটা কি না, সেটা হচ্ছে পরিবেশের পরিবেশের জন্য ভাবনা। ওকে, পরিবেশের জন্য ভাবনা। এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা তোমাদের হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। ঠিক আছে, চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার এবং এটা হচ্ছে একটা ভৌত বিজ্ঞানের পার্ট। তবে এই চ্যাপ্টারটা পড়তে গেলে তোমরা দেখবে যে এখানে যে বিষয়গুলো বোঝানো হচ্ছে সেগুলো অনেকটাই ভূগোলের পার্ট। মনে হবে যে না, ভূগোলে আমরা ছোটবেলায় ক্লাস 7-এ 8-এ পড়েছিলাম, আবার এই ক্লাসেও পড়ছি, আবার দেখবে যে না এই বছরই তোমাদের বায়ুমণ্ডল চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা আবারও রয়েছে। ঠিক আছে, চলো এবার সরাসরি চ্যাপ্টারটায় আসা যাক। চ্যাপ্টারে কি বলছে সেটা জানি এবং দেখছি ভিডিওটা আমি দুটো পার্টেও করতে পারি, একটা পার্টে হতে পারে। তো চলো দেখা যাক, যত সময় আমরা পড়বো তত সময় পাঠ হবে, এটা কিছু বলার নেই, কন্টিনিউ করো। যদি নেক্সট পার্ট হয় নেক্সট পার্টটাও দেখবে তোমরা, না হলে বুঝতে পারবে। তো চলো, পরিবেশের জন্য ভাবনা, এই চ্যাপ্টার অ্যাকচুয়ালি কি বলছে। পরিবেশের জন্য আমাদের ভাবতে হবে, ঠিক আছে, সেই জন্যই চ্যাপ্টারটা তৈরি। অর্থাৎ পরিবেশকে আমাদের শিখতে হবে, জানতে হবে। পরিবেশকে যদি আমরা সঠিক না রাখি আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। সেই জন্য পরিবেশের জন্য আমাদের ভাবতে হবে, পরিবেশের জন্য আমাদের ভাবনা সৃষ্টি করতে হবে। এবার সেখানেই প্রথমে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে বায়ুমণ্ডল। ঠিক আছে, এখানে এটা পড়তে গেলে প্রথমে আমাদের বায়ুমণ্ডল সম্পর্কে কিন্তু কিছু কথা জানতে হবে। ঠিক আছে, কিছু কথা মানে বায়ুমণ্ডলই হচ্ছে চ্যাপ্টার প্রধান অংশ। এবার বায়ুমণ্ডল কাকে বলে? বায়ুমণ্ডল কাকে বলে? পৃথিবীকে কেন্দ্র করে এক ধরনের অদৃশ্য গ্যাসীয় আবরণ রয়েছে। অর্থাৎ ধরো এই যে হচ্ছে আর্থ, ঠিক আছে, এইটা হচ্ছে আর্থের সারফেস। এবার এই সারফেসের উপরে একে একে গ্যাসের কতগুলো লেয়ার রয়েছে। ঠিক আছে, এগুলো সব কি না, এগুলো হচ্ছে বায়ু। ঠিক আছে, এবার এই আর্থকে কেন্দ্র করে কতগুলো অদৃশ্য গ্যাসের কিন্তু বলয় রয়েছে, বিস্তার করে রয়েছে চাঁদের মতো, চাদরের মতো, সেটাকে কিন্তু বায়ুমণ্ডল বলছে, যেগুলোকে খালি চোখে দেখা যায় না। এবং পৃথিবীর যে রোটেশন বা পৃথিবীর যে আবর্তন, তার সাথেই এই যে বায়ুমণ্ডল সেটা কিন্তু রোটেট করেই চলেছে। এবার এই যে বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডল নর্মালি তোমার যে আর্থ রয়েছে সেখান থেকে প্রায় ধরো 10,000 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই যে গ্যাসের যে বায়ুর যে বলয়টা সেটা বিস্তার করছে। এবার এই যে বায়ুর বলয়টা যেটা রয়েছে, এই বায়ুর বলয়কে সাধারণত দুটো ভাগে ভাগ করা হচ্ছে। ঠিক আছে, বায়ুমণ্ডলের যে বলয়গুলো, বায়ুমণ্ডলের যে বলয়, যে গ্যাসীয় বলয়গুলো, সেই বলয়কে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করছি। ঠিক আছে, একটা হচ্ছে হোমোস্ফিয়ার আর একটা হচ্ছে হেটারোস্ফিয়ার। ঠিক আছে, একটা হচ্ছে হোমোস্ফিয়ার এবং আরেকটা হচ্ছে হেটারোস্ফিয়ার। ঠিক আছে, হেটারে হয়ে গেছে, হেটারো, হেটারোস্ফিয়ার, এই দুটো অংশে বিভক্ত করছি। এবার এই যে হোমোস্ফিয়ার আর হেটারোস্ফিয়ার, এই দুটো অংশে বায়ুমণ্ডলকে আমরা ভাগ করলাম কেন? মানে ধরে নাও এই যে বায়ুমণ্ডল এতটা রয়েছে, এটা দুটো পার্ট রয়েছে, এটা হচ্ছে হোমো আর এটা হচ্ছে ধরো হেটারো। এবার এই যে হোমো এবং হেটারোস্ফিয়ার, এই দুটো অংশে ভাগ করলাম কেন? কারণ কি, এই হোমোস্ফিয়ার অংশ যেটা রয়েছে, অর্থাৎ এই অংশটুকু, এই অংশটুকুতে বায়ুর যে ঘনত্ব, বায়ুর উষ্ণতা এবং বায়ুর যে কণাগুলো প্রায় সিমিলার, মানে এদের মধ্যে ধর্মের সাদৃশ্য থাকার কারণে হোমোস্ফিয়ার টার্মটা ইউজ করা হয়েছে। হোমো মানে সম, স্ফিয়ার অর্থাৎ মণ্ডল বা বায়ুমণ্ডল এই হিসেবে কল্পনা করা যায়। হেটারো শব্দের অর্থ হচ্ছে আলাদা, অর্থাৎ সেখানে ঘনত্ব, উষ্ণতা স্তরগুলোতে নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কিছুটা আলাদা হবে, সেই জন্য হেটারোস্ফিয়ার। এইবার যে হোমোস্ফিয়ার যেটা রয়েছে, এই হোমোস্ফিয়ার সাধারণত 3টে অঞ্চলের মিশ্র রূপ। অর্থাৎ হোমোস্ফিয়ার যেটা রয়েছে, এই হোমোস্ফিয়ার অঞ্চলটাকেই আবার 3টে ভাগে ভাগ করা হচ্ছে। ঠিক আছে, কি কি না, ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার। ঠিক আছে, এই যে যে 3টে টার্ম দেখছো, এই 3টে টার্মে কিন্তু বিভক্ত করা হয়, অর্থাৎ ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্যাটো না স্ট্র্যাটো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা আমি অবলিক দিয়ে লিখতে পারি, স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, ধরো এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার আর এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার। এই যে 3টে টার্ম, এই যে 3টে টার্ম, এই 3টে টার্ম বা 3টে অংশকে কিন্তু হোমোস্ফিয়ারকে ভাগ করা হয়েছে। আর হেটারোস্ফিয়ার যেটা রয়েছে, একে কিন্তু দুটো ভাগে সাধারণত ভাগ করা হচ্ছে। কি কি না, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার
এক্সোস্ফিয়ার এবং সেই সাথে কিনা থার্মোস্ফিয়ার। সরি, থার্মোস্ফিয়ারটা হয়তো আগে হবে, হ্যাঁ থার্মোস্ফিয়ারটা আগে হবে। আচ্ছা সেটা আমার ব্যাপার না, সেটা আমরা পরে দেখে নেবো। থার্মোস্ফিয়ার, ঠিক আছে। তাহলে এই দুটো অংশে কিন্তু আমরা হেটেরোস্ফিয়ারকে ভাগ করছি। এবার তোমরা অনেকেই ধরো যারা পড়ে নিয়েছো তারা জানো যে এখানে আরো একটা টার্ম থাকে, সেটা মানে আরেকটা স্তর রয়েছে যেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, তাই তো। কিন্তু নর্মালি হেটেরোস্ফিয়ারের মধ্যে এই দুটো স্তর পড়ছে। এবার এই এক্সোস্ফিয়ারের বাইরে যতদূর পর্যন্ত আমরা যাবো 10 কিলোমিটার পর্যন্ত, তার বাইরে ওই ম্যাগনেটোস্ফিয়ারটা রয়েছে। অর্থাৎ এবার এটা দেখো, এটা এটা অ্যাকচুয়ালি জায়গা এক্সচেঞ্জ হবে। মানে এই যে হচ্ছে আর্থের সারফেস, এবং আর্থের সারফেসকে আমরা যদি ভাগ করি অনেকগুলো অংশে, যদি বিভক্ত করি, কতগুলো অংশ না 5টা অংশ। একটা অংশ, দুটো অংশ, তিনটে, চারটে, 5টা। এই যে 5টা অংশে যদি বিভক্ত করি তাহলে এইটা হচ্ছে এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, এইটা হচ্ছে এটা কি না স্ট্রেটোস্ফিয়ার, তারপরে দেখো এটা হচ্ছে মেসোস্ফিয়ার, এইটা হচ্ছে থার্মোস্ফিয়ার, আর এটা হচ্ছে এক্সোস্ফিয়ার। ঠিক আছে, দেখো সরল ভাষা, অত কিন্তু কঠিন না। যে আর্থের পরে আমাদের 5টা স্তর রয়েছে, ট্রপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এইভাবে টার্মগুলো মনে রাখার চেষ্টা করবে, ট্রপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এইভাবে মনে রাখবে। তাহলে হোমোস্ফিয়ারকে তিনটে ভাগে ভাগ করলে আমরা দেখলাম ট্রপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। হেটেরোস্ফিয়ারকে আবার দুটো ভাগে ভাগ করছে, এক্সোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার। ঠিক আছে, এইবার এই যে প্রত্যেকটা ভাগ করেছে যে অংশগুলো, এই অংশগুলোর সম্পর্কে আমাদের আলাদাভাবে বিস্তারিত পড়তে হবে। ঠিক আছে, এবার এক্ষেত্রে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে, আমি এখানে এটা না লিখে তোমাদের স্ক্রিনে আমি শো করিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি এই যে ট্রপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার, তাদের যে অ্যাকচুয়ালি মেন যে বৈশিষ্ট্যগুলো সেগুলো এক ঝলকে তোমরা দেখে নাও। সেখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর শো করছে যে ট্রপোস্ফিয়ার কিন্তু সাধারণত 0 থেকে 12 কিলোমিটার পর্যন্ত বিস্তার করছে, এবং এর যে উষ্ণতার পরিসর সেটা 15 থেকে -56 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এবং এক্ষেত্রে দেখো তোমার কিন্তু উচ্চতা বৃদ্ধির সাথে কি হচ্ছে না, উষ্ণতা কিন্তু কমছে। অর্থাৎ ট্রপোস্ফিয়ারের নিচ থেকে যত উপরে উঠবো উষ্ণতা কিন্তু তত কমবে, এবং চাপও কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে। এরপর ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে গ্যাসীয় উপাদানগুলো কি আছে না, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প। এরপরে স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে দেখো উচ্চতা 12 থেকে প্রধানত 45 কিলোমিটার। তোমরা একটা খাতা সামনে নিয়ে নাও, এবং আমি যেগুলো বোর্ডে নোট ডাউন করেছিলাম সেগুলো যেমন টুকবে, তার পাশাপাশি এই বক্সটাও কিন্তু হুবহু টুকে নেওয়ার চেষ্টা করো। তাহলে আবার ফিরে আসি, স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতা -56 থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তার মানে দেখো 56 ছিল কিন্তু ট্রপোস্ফিয়ারের, -56 ছিল ট্রপোস্ফিয়ারের শেষ উষ্ণতা। এবার সেখান থেকে স্ট্র্যাটোস্ফিয়ারে -56 থেকে 0-তে আসলো, তার মানে উষ্ণতা কি হলো, ভালো। তাহলে এখানে তাই উষ্ণতা কিন্তু বেড়েছে এবং চাপ কিন্তু কমে গেছে। দেখো গ্যাসীয় উপাদানগুলো নাইট্রোজেন, অক্সিজেন এবং প্রধানত কি আছে না, তোমার কিন্তু ওজন অণু, মানে O3 টার্মটা তোমরা নতুন হয়তো শিখছো। O3 হচ্ছে কিনা ওজন অণুকে কিন্তু O3 অবশ্যই বলে। এরপরে দেখো রয়েছে কিনা মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার হচ্ছে 45 থেকে কত না 85 কিলোমিটারের মধ্যে। এই যে কিলোমিটারের যে বিভাজনগুলো সেগুলো কিন্তু এক একটা বইতে এক এক রকম হতে পারে, তাই ঘাবড়ানোর কোনো বিষয় নেই। তোমরা জাস্ট একটু রিড করে রাখবে, ঠিক আছে। উষ্ণতার প্রসারণ দেখো 0 থেকে 100 ডিগ্রি, কত না -100 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। উষ্ণতা কিন্তু কমে, চাপও কমে। গ্যাসীয় উপাদান কি আছে, নাইট্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন অণু এবং অক্সিজেন অণু। ঠিক আছে, থার্মোস্ফিয়ারের ক্ষেত্রে 85 থেকে 500 কিলোমিটারের মধ্যে কিন্তু অবস্থান করছে এই স্তরটা। -100 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস কিন্তু এর উষ্ণতার প্রসারণ। অর্থাৎ এর মানেটা কি, উষ্ণতার প্রসারণ মানে কি, একদম নিচে উষ্ণতা থাকবে -100 এবং উপরে থাকবে 1200। তার মানে দেখো 1200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা মানে খুবই বেশি, খুবই বেশি। এই কারণেই তো এর নাম থার্মোস্ফিয়ার। থার্মো শব্দের অর্থ হচ্ছে উষ্ণ, স্ফিয়ার অর্থাৎ মন্ডল। তার মানে থার্মোস্ফিয়ার মানে এখানে উষ্ণতা কিন্তু খুব বেশি হবে। উষ্ণতা কি হবে এখানে বাড়বে, যেটা তোমরা অবভিয়াসলি বুঝে নিলে। চাপ কিন্তু কমে যাবে। এবার গ্যাসীয় উপাদান কি আছে না, রয়েছে কিন্তু অক্সিজেন যে অণুটা, যে অক্সিজেন অণুর আয়ন রূপ রয়েছে, অক্সিজেন পরমাণুর আয়ন রূপ রয়েছে, এবং নাইট্রোজেন যৌগের আয়ন রূপ কিন্তু রয়েছে। এক্সোস্ফিয়ার রয়েছে 500 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত। এখানে উষ্ণতা যেটা সেটা 1200 থেকে সাধারণত একটু বেশি হতে পারে, এবং উষ্ণতা এখানে কিন্তু বাড়ে এবং চাপ কিন্তু কমে। গ্যাসীয় উপাদান হিসেবে দেখো রয়েছে হাইড্রোজেন এবং হিলিয়াম। তো চলো এই তোমরা দেখে নিলে। এবারে এইগুলো ছিল সাধারণ বৈশিষ্ট্য, ঠিক আছে, এগুলো ছিল সাধারণ বৈশিষ্ট্য। তাহলে বায়ুমণ্ডলকে আমরা ভাগ করলাম 5 ভাগ, ঠিক আছে, আর ওগুলো ছিল সাধারণ বৈশিষ্ট্য। এবার আমি কিছু বিশেষ টার্ম বলি। প্রথমেই আমি যেটা নিয়ে নেব সেটা হচ্ছে কিনা গ্যাসীয় স্তর হিসাবে ট্রপোস্ফিয়ার। ঠিক আছে, এই যে ট্রপোস্ফিয়ার, এই ট্রপোস্ফিয়ারের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এবার যে উচ্চতা বাড়ছে, উষ্ণতার কি হচ্ছে সেগুলো আমি লিখছি না, কিন্তু যেগুলো বিশেষ টার্ম, যে কথাগুলো আমাদের ট্রপোস্ফিয়ার জানতে গেলে শিখতে হবে, সেই টার্মের মধ্যে প্রথম কথা হচ্ছে না ক্ষুব্ধমণ্ডল। ঠিক আছে, ক্ষুব্ধমণ্ডল। ক্ষুব্ধমণ্ডল মানে কি, অ্যাকচুয়ালি ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলছে। এবার ক্ষুব্ধমণ্ডল কেন বলে, কারণ ট্রপোস্ফিয়ারের মধ্যে সাধারণত অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন অণু, মানে ধরো বায়ুমণ্ডলের প্রায় 75% গ্যাসীয় যে
গ্যাসীয় অণুগুলো সেগুলো কিন্তু এই ট্রপোস্ফিয়ারের মধ্যে অবস্থান করছে। এছাড়া দেখো জলীয় বাষ্প, ঠিক আছে, জলীয় বাষ্প যেটা রয়েছে সেই জলীয় বাষ্প কিন্তু এখানেই অবস্থান করছে, এর বাইরে যাচ্ছে না। জলীয় বাষ্প মানে কি, ওই যে পুকুর নদী খালবিল, ধরো এই যে পুকুর নদী খালবিল, জল রয়েছে কিছুটা, সূর্য তাপ দিচ্ছে, এই সূর্যের তাপে এখান থেকে বেশ কিছু গ্যাসীয় অণু কি হচ্ছে, ওপর দিকে উঠে যাচ্ছে, ঠিক আছে। এই যে গ্যাসীয় অণুগুলো উড়ে যাচ্ছে বা মানে অক্সিজেন, এই জলের গ্যাসীয় রূপ যেটা, সেটাকে অ্যাকচুয়ালি জলীয় বাষ্প বলছে। এই জলীয় বাষ্প অন্যান্য গ্যাসীয় উপাদানগুলো এই যে ট্রপোস্ফিয়ার স্তরে অবস্থান করছে, যে কারণে একাধিক এই যে তোমার গ্যাসীয় অণুগুলো রয়েছে এগুলো ক্রমাগত ছোটাছুটি নিজেদের মধ্যে করে বেড়াচ্ছে। এছাড়া ধোঁয়া ধুলো সমস্ত কিছু রয়েছে। এবার ঝড় বৃষ্টি টার্ম যেগুলো, এগুলো মনে রাখবে, ঠিক আছে। ঝড় বৃষ্টি এই সমস্ত কিছু কিন্তু এই ট্রপোস্ফিয়ারে দেখা যাচ্ছে। এবার ঝড় বৃষ্টি কেন হচ্ছে, কারণ জলীয় বাষ্প রয়েছে ট্রপোস্ফিয়ারে, আর ট্রপোস্ফিয়ারে জলীয় বাষ্প মানে কি, সেখানেই ঝড় বৃষ্টি হবে। এই কারণে ট্রপোস্ফিয়ারকে কি বলা হচ্ছে না, ক্ষুব্ধমণ্ডল কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। এরপরে দেখো ট্রপোস্ফিয়ারে যেটা রয়েছে, ট্রপোস্ফিয়ারে যদি আমি দেখি যে ভূমিকা, ঠিক আছে, ভূমিকা, ট্রপোস্ফিয়ার আমাদের কি সাহায্য করছে, দেখো সেক্ষেত্রে ঝড় বৃষ্টি সৃষ্টি করাটা তো কোনো সাহায্য না, কিন্তু ট্রপোস্ফিয়ার আমাদের কিন্তু উষ্ণতা যেটা নিয়ন্ত্রণ, ঠিক আছে, উষ্ণতা নিয়ন্ত্রণ এর কাজটা কিন্তু ট্রপোস্ফিয়ার ভালোভাবেই করছে। অর্থাৎ ভূপৃষ্ঠের উষ্ণতা বেশি হবে না কম হবে, ট্রপোস্ফিয়ার কিন্তু সেটা নিয়ন্ত্রণ করছে। কিভাবে, কারণ ঝড় বৃষ্টি হলে কি হয়, ঠান্ডা হয় পরিবেশটা, এই একাধিক কারণ কিন্তু এর পিছনে রয়েছে। এছাড়া আমাদের জলচক্র যেটা রয়েছে সেটাও কিন্তু নিয়ন্ত্রণ করছে কে, না এই ট্রপোস্ফিয়ার। এবার জলচক্র কিভাবে নিয়ন্ত্রণ করছে ট্রপোস্ফিয়ার, না দেখো এই যে সূর্যের তাপ, সূর্যের আলো পড়লো, পড়ার পরে এই যে জল বাষ্পীভূত হয়ে গেল, এই জল বাষ্পীভূত হওয়ার পরে কি হবে, এটা মেঘ হবে, এই মেঘ হওয়ার পরে মেঘ আবার বৃষ্টি দেবে, ঠিক আছে, তার মাধ্যমে কি হবে, জলচক্র কিন্তু সৃষ্টি হবে, জলের সার্কুলেশন তৈরি হবে। অর্থাৎ সেই ছবিটা মনে আছে ছোটবেলায় তোমরা দেখতে, এই যেন একটা পাহাড় থাকতো, এখানে একটা নদী সমুদ্র থাকতো, এখানে সূর্য থাকতো, এই সূর্যের তাপ এসে পড়তো, যার ফলে এখান থেকে বাষ্পীভূত হতো জলটা, বাষ্পীভূত হওয়ার পরে সেটা ঘনীভূত হয়ে মেঘ হতো, এই মেঘটা আবার এগিয়ে যেত, এগিয়ে গিয়ে পাহাড়ের এই যে ঢালে, অঙ্গার ঢালে, এখানে কিন্তু বৃষ্টি হতো, ঠিক আছে। বৃষ্টি হওয়ার পরে মেঘটা যখন এই পাশে আসতো পাহাড়ে, তখন এই পাশে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যেত। এই যে টার্মগুলো, এগুলো মনে আছে তো, এগুলো ভূগোলের পার্ট, কিন্তু আমি বলে দিলাম। এবার এইগুলোর মাধ্যমে কিন্তু জলচক্র নিয়ন্ত্রিত হয়। আর একটা কথা বলি, ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে কিন্তু যত উচ্চতা বাড়বে, অর্থাৎ এই ধরো বায়ুমণ্ডল, মানে ভূপৃষ্ঠ, আর হচ্ছে ট্রপোস্ফিয়ার, ধরলাম এটা পুরোটা ট্রপোস্ফিয়ার। এবার যত উচ্চতা বাড়বে, অর্থাৎ যত তুমি উপরে উঠবে, তত কিন্তু উষ্ণতা হ্রাস পাবে। কত করে না, 6.5 ডিগ্রি সেলসিয়াস করে কিন্তু উষ্ণতা ডাউনফল হবে, অর্থাৎ উষ্ণতা কমবে, ঠিক আছে। এটা হচ্ছে ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য। এই জন্য দেখো না, অনেক সময় প্যারাশুটে যারা নামে অথবা প্লেনে যাত্রা করলে অনেক সময় সোয়েটার টোয়েটার পরে নেয়, অনেক সময় দেখেছি আমরা এরকম ছোটখাটো ভিডিওতে, ঠান্ডা লাগছে, যত উপরে ওঠা যায় তত কিন্তু শীতল হতে থাকে ট্রপোস্ফিয়ারে, ঠিক আছে। আর ট্রপোস্ফিয়ারে তোমরা তো কিলোমিটারটা জানো, সেই 12 কিলোমিটার পর্যন্ত বিস্তার করছে। কোনো বই আলাদাও রয়েছে, কোনো বইয়ে ধরো 16 থেকে 18 কিলোমিটার এরকম কিন্তু লেখা থাকতে পারে। তো ওটা কোনো ব্যাপার না, এগুলো ছোটখাটো টার্ম, ছোটখাটো বিষয়, ওগুলো ম্যাটার করে না। এবার এই ট্রপোস্ফিয়ার পড়তে গেলে ট্রোপোপজ বলে একটা কথা কিন্তু আমাদের চোখের সামনে ভেসে আসে, ঠিক আছে, কি না, ট্রোপোপজ। এবার ট্রোপোপজটা আসলে কি, ট্রোপোপজটা আসলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, দেখো এই যে যদি ধরি আর্থ, এইটা যদি আর্থ ধরি, তাহলে সেক্ষেত্রে এই হচ্ছে ধরো ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে, এইটা ধরো, এটা ধরো ট্রোপোস্ফিয়ার। এবার ট্রোপোস্ফিয়ারের উপরে কি রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ার, যেটা আমরা একটু আগে বলছিলাম আমি, যে না ট্রোপোস্ফিয়ারের উপরে স্ট্র্যাটোস্ফিয়ার থাকে, ঠিক আছে। উফ, কি বললাম না, ট্রোপোস্ফিয়ারের উপরে স্ট্র্যাটোস্ফিয়ার থাকে। এবার এই যে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার, এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, এই যে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার, এই যে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে যে অঞ্চলটা দ্বারা আলাদা হচ্ছে, এই যে এই অঞ্চলটা আলাদা একটা গ্যাসীয় আস্তরণ রয়েছে, ঠিক আছে। ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটাকেই আমরা অ্যাকচুয়ালি বলছি ট্রোপোপজ, ট্রোপোপজ। এবার এই ট্রোপোপজ আসলে কি, এই ট্রোপোপজ হচ্ছে আসলে দেখো এই যে ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে একটা স্তর, যে স্তরটা ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারকে আলাদা করে, এবং এই স্তরে কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ ট্রপোস্ফিয়ারের হাইলি উষ্ণতা আমরা যদি দেখি, যে না ট্রপোস্ফিয়ারের যদি একদম উপরের উষ্ণতা, সেটা হচ্ছে কত না, -56, ঠিক আছে। এই -56 ডিগ্রি সেলসিয়াস যেটা রয়েছে, এটাই কিন্তু কনস্ট্যান্ট থাকে এই ট্রপোপজ অঞ্চলে। অর্থাৎ এখানে কিন্তু উচ্চতা বাড়ার সাথে উষ্ণতার আর কিন্তু কোনো পরিবর্তন ঘটে না। এটা হচ্ছে ট্রপোস্ফিয়ারের কি না বৈশিষ্ট্য। আচ্ছা, এইটা তোমরা দেখলে কিন্তু ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে যে স্তরটা রয়েছে, সেটা কিন্তু ট্রপোপজ, মানে আরেকবার আমি রিপিট করছি, এই যে স্তরটা রয়েছে এখানে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের যে উষ্ণতা, তা কিন্তু কোনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ এখানে একটা কনস্ট্যান্ট কিন্তু উষ্ণতা বিরাজ করে। এই ছিল ট্রপোস্ফিয়ার সংক্রান্ত আলোচনা, ঠিক আছে। ট্রপোস্ফিয়ার থেকে এই ছোট ছোট কোশ্চেনগুলো তোমাদের কিন্তু আসতে পারে। এরপরে যে স্তরটা রয়েছে সেটা কি না, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। তোমরা মনে রাখবে যে কোন স্তরের পরে কোন স্তর, এটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে, এবং সেই অনুসারে, ঠিক আছে, সেই অনুসারে তোমরা কিন্তু এদের বৈশিষ্ট্যটা মনে রাখার চেষ্টা করবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এবার এই যে স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চল যেটা রয়েছে, এই স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলেরও কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম কথা, এটা হচ্ছে শান্ত মণ্ডল। দেখো
আগের যে মণ্ডলটা ছিল সেটা কি মণ্ডল? রানুমণ্ডল না, সেটা রানুমণ্ডল না, সেটা ছিল ক্ষুব্ধ মণ্ডল। সেই ক্ষুব্ধ মণ্ডলে অ্যাকচুয়ালি কি হয়েছিল, ঝড় বৃষ্টি সৃষ্টি হচ্ছিল, যে কারণে প্রচন্ড ক্ষুব্ধ একটা পরিস্থিতি ছিল। তবে স্ট্র্যাটোস্ফিয়ারকে বরঞ্চ শান্তমণ্ডল বলা হচ্ছে। এবার এর কারণ কি? কারণ ওইটা যেটা ক্ষুব্ধমণ্ডল হওয়ার কথা তার উল্টোটা এখানে, অর্থাৎ এই যে স্তরটা রয়েছে এতে ঝড় বৃষ্টি সৃষ্টি হয় না, গ্যাসীয় অণুগুলোর মধ্যে কোনো গোলযোগ সৃষ্টি হয় না, যে কারণে এই অঞ্চলটা কিন্তু শান্তমণ্ডল নামে পরিচিত। এছাড়া জেট বিমান, দেখো জেট বিমান, ঠিক আছে, জেট বিমান, জেট বিমান, এই জেট বিমানগুলো কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে কিন্তু চলাচল করে, অর্থাৎ এই যে ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার এখান থেকে কিন্তু জেট বিমানগুলো কিন্তু চলাচল করে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়, এখান থেকে চলাচল করে। আর এখানে কি হচ্ছিল, এখানে কিন্তু বৃষ্টি হচ্ছিল, ঝড় বৃষ্টি, এবং যানবাহন কিছু চলাচল, মানে কোনো বিমান চলাচল করছিল। আর একটা কথা কি, আর একটা কথা হচ্ছে না, ওজন ওজন স্তর, ওজন স্তর, ওজন স্তর থাকার কারণে এটাকে কিন্তু ওজোনোস্ফিয়ারও বলে। ওজোনোস্ফিয়ার, ঠিক আছে, মানে ওজনের স্তর এই যে অঞ্চলটা এতে কিন্তু অবস্থান করছে। অর্থাৎ আমি অন্য কালে দিয়ে দেখানোর চেষ্টা করি, এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে কিন্তু আরেকটা গ্যাসের স্তর কিন্তু অবস্থান করছে, এটাকে কিন্তু কি বলা হচ্ছে, O3 স্তর, ঠিক আছে, O3 স্তর। অর্থাৎ এই স্তর যেটা রয়েছে এই স্তরটা কিন্তু ওজোন স্তর নামে পরিচিত। অর্থাৎ অক্সিজেনের ত্রিপরমাণু যদি হয় সেটাকে আমরা কিন্তু কি বলছি না, ওজোন স্তর। এই ওজোন স্তর এই যে স্ট্র্যাটোস্ফিয়ার তাতে অবস্থান করছে, এটা আলাদা একটা উপস্তর বলা যায়, যে কারণে এই যে স্ট্র্যাটোস্ফিয়ার তাকে ওজোনোস্ফিয়ারও কিন্তু অনেক সময় বলা হয়। এবার এই ওজোন স্তর থাকার কারণে আমাদের কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা হয়, অর্থাৎ ওজোন স্তর আমাদের বেশ কিছু উপকার করে থাকে। এবার কি কি উপকার করে পরে জানছি, কিন্তু ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে বলে একে ওজোনোস্ফিয়ার বলে। মোটামুটি ধরে নাও 16 থেকে তোমার 30, এই 16 থেকে 30 কিলোমিটার যে অঞ্চল, 16 থেকে 30 কিলোমিটার অঞ্চলের মধ্যেই কিন্তু অবস্থান করে কিনা এই তোমার ওজোন স্তর। এই হচ্ছে কি না স্ট্র্যাটোস্ফিয়ার, তার কিন্তু বৈশিষ্ট্য। তবে আবার যে টার্মটা আমি বলেছিলাম যে না স্ট্র্যাটোস্ফিয়ার এবং তার পরের স্তর যেটা মেসোস্ফিয়ার, ঠিক আছে, তার মাঝখানে একটা গ্যাসীয় স্তর কিন্তু রয়েছে। সেই স্তরে কি হচ্ছে, উষ্ণতা আবার কিন্তু কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে, উষ্ণতা কনস্ট্যান্ট থাকে এবং তার নাম হচ্ছে কিনা স্ট্র্যাটোপজ। অর্থাৎ আগের স্তরের নামানুসারে এই স্তরের নাম হয়, আগেটা ছিল ট্রপোস্ফিয়ারের পরে তাই ট্রপোপজ, এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের পরে তাই এটা হচ্ছে স্ট্র্যাটোপজ, সেই হিসাবে এর নামকরণ কিন্তু করা হয়েছে। এই ছিল স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য। আর আমি মনে করার চেষ্টা করি স্ট্র্যাটোস্ফিয়ারের প্রথম বৈশিষ্ট্য ছিল শান্তমণ্ডল, কারণ এখানে কিন্তু আবহাওয়ার কোনো রূপ গোলযোগ দেখা যায় না, ঝড় বৃষ্টির সৃষ্টি হয় না, মনোরম পরিবেশ থাকে, যে কারণে জেট বিমানগুলো এখান থেকে চলাচল করে এবং জেট বিমানগুলো চলাচল করে তার পাশাপাশি এই স্তরে কিন্তু তোমার মনোরম একটা পরিস্থিতি তৈরি থাকে, যে কারণেই তো জেট বিমানগুলো চলাচল করতে পারছে। এছাড়া ওজোন স্তর অবস্থান করার কারণে এই স্তরকে কিন্তু ওজোনোস্ফিয়ার বলা হচ্ছে। 16 থেকে 30 কিলোমিটারের মধ্যে কিন্তু ওজোন স্তর অবস্থান করছে এবং স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের মাঝখানে একটা স্তর রয়েছে, যে স্তরে উষ্ণতার পরিবর্তনে উচ্চতার পরিবর্তনে উষ্ণতার পরিবর্তন হয় না, যে কারণে সেই অঞ্চলকে আমরা নাম দিয়েছি স্ট্র্যাটোপজ। কারণ কিভাবে নাম হচ্ছে না, আগের স্তরের নামের সাথে পজ কথাটা জুড়ে দিলেই, পজ মানে কি, পজ মানে থেমে যাওয়া, ঠিক সেটাই হয়েছে, উচ্চতা বাড়ছে কিন্তু উষ্ণতা থেমে গেছে, যে কারণে সেটা কিন্তু পজ হিসেবে উল্লেখ করা হচ্ছে। এরপরে যে স্তরটা রয়েছে সেটা কি না, সেটা হচ্ছে দেখো তোমরা জানো, দেখে নিয়েছিলে, সেটা হচ্ছে মেসোস্ফিয়ার, ঠিক আছে, এটা হচ্ছে পরের স্তর। পরের স্তর মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার অঞ্চলেরও কিন্তু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য এটা হচ্ছে কিনা শীতলতম স্তর বা অঞ্চল, ঠিক আছে। এবার শীতলতম এটা কিন্তু একটা অঞ্চল। এবং মেসো, দেখো মেসো শব্দটা ইউজ করা হয়েছে না, মেসো মানে মিডিল বা মধ্য, ঠিক আছে, মধ্যভাগের যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। এই যে স্ফিয়ার সেই স্ফিয়ার কিন্তু শীতল স্ফিয়ার, কারণ কি এই অঞ্চলের উষ্ণতা কিন্তু সবচেয়ে কমে যায়। কত কমে যায় না, -100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু কমে যায়, অথবা -96 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু কমে যেতে পারে, যে কারণে এই স্তরকে কিন্তু শীতলতম অঞ্চল বা শীতলতম স্ফিয়ার বা শীতলতম যে গ্যাসীয় স্তর সেই হিসাবে কিন্তু উল্লেখ করা যেতে পারে। এই অঞ্চলে গ্যাসের অণুগুলো যেগুলো রয়েছে সেগুলো কিনা নাইট্রোজেন অণু, অক্সিজেন অণু, নাইট্রোজেন তোমার আয়ন, নাইট্রোজেনের যৌগের আয়ন, অক্সিজেনের যৌগের আয়ন, এগুলো কিন্তু এতে অবস্থান করছে। এছাড়া আবারও সেই কথাটা মনে রাখতে হবে, আগের অঞ্চলের নামানুসারে, এই যে ধরো এটা হচ্ছে মেসোস্ফিয়ার, এই যে মেসোস্ফিয়ারের, এটা হচ্ছে মেসোস্ফিয়ার, এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। তারপরের স্তরের মধ্যে যে স্তরে উষ্ণতার পরিবর্তন ঘটে না উচ্চতার পরিবর্তনে, সেই স্তরের নাম কি হবে, দেখো এই প্রথম অক্ষর দুটো নিয়ে নেবো মেসো,
আর পজ আমাদের জুড়ে দিতে হবে, তাহলে সেই স্তরের নাম হচ্ছে মেসোপজ। এই ছিল মেসোস্ফিয়ারের কথা। এরপর আমরা চলে যাবো থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার কোন অঞ্চল? না মেসোস্ফিয়ারের পরবর্তী অঞ্চল। এবার থার্মোস্ফিয়ারের নাম শুনি তোমরা কিছুটা আন্দাজ করে নিয়েছো। থার্মো শব্দের অর্থ কি? থার্মো, থার্মো মানে উষ্ণতার সাথে কিন্তু রিলেটেড। ঠিক আছে, উষ্ণতার সাথে কিন্তু এটা রিলেটেড একটা স্তর। এবার উষ্ণতার সাথে কিভাবে রিলেটেড? উষ্ণতার সাথে তো রিলেটেড ছিল মেসোস্ফিয়ার, কারণ শীতলতম স্তর। তাহলে এইটা কিভাবে রিলেটেড হচ্ছে? এইটা কিন্তু সবচেয়ে, থার্মো শব্দের অর্থ হচ্ছে উষ্ণ। ঠিক আছে, এই স্তরটা হচ্ছে সবচেয়ে উষ্ণতম স্তর। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে উষ্ণতম স্তর। ঠিক আছে, উষ্ণতা কত? না উষ্ণতা প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এর কিন্তু উষ্ণতা চলে যায়, যে কারণে এটা কিন্তু একটা উষ্ণতম স্তর। এছাড়া আরো একাধিক কিন্তু এর বৈশিষ্ট্য রয়েছে। কি কি? দেখো, এটাকে তোমার আয়োনোস্ফিয়ার কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, এটা কি বলা হচ্ছে? না এটা কিন্তু আয়োনোস্ফিয়ার বলা হচ্ছে। আয়োনোস্ফিয়ার কেন বলা হচ্ছে? কারণ এই স্তরে কিন্তু গ্যাসীয় যে অণুগুলো রয়েছে সেগুলো আয়ন আকারে কিন্তু ঘোরাফেরা করছে, যে কারণে এটাকে আয়োনোস্ফিয়ার বলা হচ্ছে। আয়োনোস্ফিয়ারের পাশাপাশি এটাকে এখান থেকে আবার বেতার তরঙ্গ যেটা হয়, ঠিক আছে, এই যে বেতার তরঙ্গ, যেগুলো যে তরঙ্গগুলোতে তার লাগে না, অর্থাৎ ওই খেলাধুলা সম্প্রচার যেগুলোতে হয়, সেগুলো কিন্তু এই যে বেতার তরঙ্গ যেগুলো, সেগুলো কিন্তু এই স্তর থেকে প্রতিফলিত হয়। অর্থাৎ বেতার গেল, মানে সিগন্যাল গেল এবং এই স্তর থেকে রিফ্লেক্ট করে সেটা কিন্তু আবার ফিরে আসতে পারে। ঠিক আছে, এবার এখানে কিন্তু আবার স্যাটেলাইটও কিন্তু থাকে। ঠিক আছে, স্যাটেলাইটকে বাংলায় কৃত্রিম উপগ্রহ বলে। এই যে কৃত্রিম উপগ্রহ, এই কৃত্রিম উপগ্রহগুলো কিন্তু এখানে অবস্থান করে। আবার এর পাশাপাশি ধরো, আচ্ছা তার আগে একটা জিনিস ওটা বলিনি, সেটা হচ্ছে মেসোস্ফিয়ার কিন্তু মেরুজ্যোতিগুলো পুড়ে ছাই হয়ে যায়, এটা তোমরা মনে রেখো। ঠিক আছে, মেরুজ্যোতিগুলো কি হয় না, পুড়ে ছাই হয়ে যায়। আর থার্মোস্ফিয়ারে যেটা দেখলাম যে না, মেরুজ্যোতি, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় মেসোস্ফিয়ারে, মেরুজ্যোতি দেখা যায় থার্মোস্ফিয়ার। তাহলে আরেকবার বোঝার চেষ্টা করি, মেরুজ্যোতি দেখা যায় থার্মোস্ফিয়ারে। মেরুজ্যোতি মানে কি? আকাশের রং লাল, নীল, হলুদ, সবুজ এরকম কিন্তু দেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে মেরুজ্যোতি। আর আর উল্কাপিণ্ড যেগুলো ছুটে আসে পৃথিবীর দিকে, যে টুকরোগুলো, সেই টুকরোগুলো এসে মেসোস্ফিয়ারে পুড়ে কি হয়ে যায় না, ছাই হয়ে যায়। ঠিক আছে, এখানে দেখলাম রেডিও তরঙ্গ যেগুলো সেগুলো প্রতিফলিত, অর্থাৎ বেতার তরঙ্গ। আয়নোস্ফিয়ার বলছে উষ্ণতম স্তর বলছে, এবং কৃত্রিম উপগ্রহ সেগুলো অবস্থান করছে। কৃত্রিম উপগ্রহ বললে থেকে আমার মতে এখানে কৃত্রিম উপগ্রহটা পরেরটাই দিয়ে এটাই যদি দেই মহাকাশ স্টেশন, সেই মহাকাশ স্টেশনগুলো কিন্তু এখানে কিন্তু অবস্থান করে। এই ছিল থার্মোস্ফিয়ারের বৈশিষ্ট্য, উষ্ণতম স্তর, আয়নোস্ফিয়ার, বেতার তরঙ্গ, মহাকাশ স্টেশন এগুলো অবস্থান করছে। উষ্ণতম স্তর কেন বলা হচ্ছে তোমরা কমেন্টে লিখে জানাও যে কি কারণে এটাকে থার্মোস্ফিয়ারকে উষ্ণতম স্তর বলা হচ্ছে। এরপরে লাস্ট স্তর যেটা রয়েছে কি না, এক্সোস্ফিয়ার। লাস্ট স্তর এক্সোস্ফিয়ার। এবার এক্সোস্ফিয়ার কেন বলা হচ্ছে? এক্স মানে কি? এক্সোস্ফিয়ার মানে এন্ডিং অঞ্চল। ঠিক আছে, এইটা এন্ডিং অঞ্চল হিসেবে ডিনোট করছে, এন্ডিং অঞ্চল। এই এন্ডিং অঞ্চল হিসাবেই এটা কিন্তু এক্সোস্ফিয়ার বলা হচ্ছে। ঠিক আছে, এবার এক্সোস্ফিয়ারের ক্ষেত্রে ওই যে যেটা বলেছিলাম যে না, উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ, সেই কৃত্রিম উপগ্রহগুলো কিন্তু এখানে অবস্থান করে। এক্সোস্ফিয়ার মানে একদম বাইরের অঞ্চল, কৃত্রিম উপগ্রহগুলো কিন্তু এখানে অবস্থান করে। এবং গ্যাসীয় পরমাণুগুলো কিন্তু এখানে বলতে গেলে হিলিয়াম এবং হাইড্রোজেন। ঠিক আছে, এই যে হাইড্রোজেন আর হিলিয়াম, এরাই কিন্তু অবস্থান করে। আচ্ছা, হিলিয়াম, হিলিয়াম He2, He2, He2 এরকম কোনোদিন দেখেছো? এরকম কিন্তু হয় না। হিলিয়ামের পরমাণু আকারে থাকে, অণু আকারে কিন্তু হয় না। কেন হয় না তোমরা কেউ বলতে পারলে কমেন্টে কিন্তু জানিয়ে জানাও, দেখি কে বলতে পারে। এটা হচ্ছে এক্সোস্ফিয়ার। আর একটা টার্ম রয়েছে যেটা আমি ওখানে গ্যাসের স্তরের ক্ষেত্রে লিখিনি, সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগ মেগি মেগি নয়, ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার, নেটোস্ফিয়ার। ঠিক আছে, ম্যাগনেটোস্ফিয়ার। এই ম্যাগনেটোস্ফিয়ারে কি হচ্ছে? অ্যাকচুয়ালি ম্যাগনেট, ম্যাগনেটীয় বলয় এখানে কিন্তু দেখা যাচ্ছে, যেটাকে কি বলা হচ্ছে না, ভ্যান অ্যালেন। অ্যালেন, অ্যালেন না হয় নাকি অ্যানেল হয়? ভ্যান অ্যালেন হয় নাকি অ্যানেল হয়? কি হয়? ভ্যান অ্যালেন হয় না ভ্যান অ্যালেন হয়? ভ্যান অ্যালেন, অ্যালেন, আচ্ছা ঠিকই লিখেছিলাম, ভ্যান অ্যালেন বিকিরণ। যে ভ্যান অ্যালেন বিকিরণ কিন্তু এই ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায়। এখানে ছোট ছোট কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, এগুলো তোমরা দেখে নিলে। এই ছিল বায়ুমণ্ডলের স্তরগুলোর বিন্যাস। ঠিক আছে, এরপরে আর কি রয়েছে? আর যেটা রয়েছে শর্ট আউট করে আমি যদি বলে দিই, সেটা হচ্ছে দেখো, কতগুলো টার্ম তোমরা রয়েছে বইয়ে, সেগুলো অ্যাকচুয়ালি কোশ্চেন হিসেবে কখনো দেয় না, তবে টার্মগুলো শুধু জেনে রাখো। কি কি টার্ম? প্রথম টার্ম হচ্ছে বায়ু, বায়ু কিনা পরিচলন। বায়ুর পরিচলনটা তোমরা মনে রাখো, বায়ুর পরিচলন। আর একটা কিনা, আর একটা হচ্ছে পরিচলন স্রোত, পরিচলন স্রোত। আর একটা যেটা কি, আর একটা আর কি আছে, আর আর কি আছে,
আর আছে বায়ুর প্রবাহ, হয়তো এই যে বায়ুর প্রবাহ, এই টার্মটা মনে রাখবেন। আর একটা কি, আর একটা টার্ম হয়তো ছিল, সেটা কি রয়েছে না, ঝড়। এই যেটা, এই কটা টার্ম তোমরা শিখে যাও। কি কি আছে ছোট করে বলি। বায়ুর পরিচলন, বায়ুর পরিচলন কাকে বলছে, যে ধরো ধরো কি হয়েছে, এইখানে পৃথিবীর সারফেস, এইখানে রয়েছে বায়ুর একটা স্তর। ধরো এই যে হচ্ছে সূর্য, সূর্যের আলো দিল, ঠিক আছে, এই অঞ্চলটা ধরো উত্তপ্ত হলো, এই যে ধরলাম এই দুটো পার্ট, ধরলাম এই যে অঞ্চলটা সেটা হাইলি ভাবে উত্তপ্ত হলো। উত্তপ্ত হওয়ার পরে এখানে গ্যাসের অণুগুলো কি হলো, ওপর দিকে উঠে গেল। কেন উঠবে, কারণ ওখানকার বায়ুটা উত্তপ্ত হয়ে গেছে, আর উত্তপ্ত বায়ু হালকা হয়, যে কারণে কিন্তু উপরে উঠে যায়। উপরে উঠে গেল এবং উঠে ওটা চলে গেল অন্যদিকে। ধরো অন্যদিকে শীতল অঞ্চল রয়েছে, সেই দিকে কিন্তু চলে গেল, ঠিক আছে। এবার এবার এই অঞ্চলটা তো ফাঁকা হয়ে যাবে, এই অঞ্চলটাকে ভরাট করার জন্য শীতল অঞ্চল থেকে হুড় করে বায়ু কিন্তু এই অঞ্চলের দিকে আসতে শুরু করবে, যে কারণে ওই অঞ্চলটা ফাঁকা হয়ে যাবে, আর সেখানে গিয়ে এই যে বায়ুটা, যেটা উষ্ণ বায়ু, সেটা গিয়ে নামবে। অর্থাৎ জিনিসটা কিরকম, জিনিসটা হচ্ছে এরকম, ধরো এই একটা অঞ্চল রয়েছে, এখানে সূর্যের আলো এসে পড়েছে, যে কারণে এখান থেকে বায়ু উঠে গেছে উপরে, কারণ কি হালকা হয়ে গেছে বায়ু উষ্ণতা পাওয়ার ফলে, যে কারণে উপর দিকে উঠে গেছে, উঠে গিয়ে অন্যদিকে চলে গেছে। অন্যদিক থেকে বায়ু এই অঞ্চলে হুড় করে এসছে, কারণ এই অঞ্চল ফাঁকা হয়ে গেছে, আর এই এর জন্য তো কিছু ফাঁকা হয়ে গেছে, সেখানে এসেই কিন্তু ওই জন্য ছিল, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এবার দেখো এটা একটা সার্কুলেশন হয়েছে, ঠিক আছে, সার্কুলেশন, এটাকে বায়ুর পরিচলন বলে। আর এর ফলে যেটা স্রোত সৃষ্টি হচ্ছে, এই স্রোতটাকে বলছে বায়ু পরিচলন স্রোত। আর এর ফলে তো বায়ুর প্রবাহ সৃষ্টি হচ্ছে, এটাকে বায়ুর প্রবাহ বলছে। আর এর কারণে কিন্তু ঝড় সৃষ্টি হচ্ছে। কিভাবে ঝড় সৃষ্টি হচ্ছে, দেখো বায়ু একদিক থেকে অন্যদিকে যাচ্ছে, এখানে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল, চাপ কমে গেছিল, কারণ কি বায়ু নেই মানে চাপ কম, তাই নিম্নচাপ হয়েছিল, সেদিকে বায়ু হুড় করে গেল। এই যে যাওয়ার সময়, সেই সময় কিন্তু ক্লাইমেটরি চেঞ্জ কিছু আসে, আবহাওয়ার পরিবর্তন ঘটে, যে কারণে ঝড় বৃষ্টির সৃষ্টি হয়। এই ছিল আজকের টার্ম। আচ্ছা, অনেকটাই বড় হয়ে গেছে ভিডিও, তাহলে এইটাই তোমাদের ফার্স্ট পার্ট হিসেবে রইলো, পরিবেশের জন্য ভাবনা থেকে ফার্স্ট পার্ট এটা। ফার্স্ট পার্টে তোমরা কি কি শিখলে না, বায়ুর স্তর বিন্যাসগুলো শিখলে, স্তর বিন্যাস করার পরে স্তরগুলোর বৈশিষ্ট্যগুলো জানলে, তাদের বৈশিষ্ট্যের পাশাপাশি বিশেষ বিশেষ কোশ্চেন, এমসিকিউ কোশ্চেনগুলো তোমরা জেনে নিলে, কি কি আসতে পারে, বড় কোশ্চেন হিসেবে কি দিতে পারে, এবং এই যে চারটে টার্ম, এই চারটে টার্ম তোমরা জানলে। আরেকবার মনে করার আমি চেষ্টা করে দিই যে এমসিকিউ কোশ্চেন হিসেবে কি দিতে পারে। দেখো হোমোস্ফিয়ার কাকে বলে, হেটেরোস্ফিয়ার কাকে বলে, এটা তোমাদের কোশ্চেন হিসেবে দিতে পারে। এছাড়া যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসগুলো, সেগুলো 5 নাম্বারের কোশ্চেন, 5 নাম্বারের কোশ্চেন মানে 3 নাম্বার, যে বায়ুমণ্ডলের যে কোনো তিনটি স্তর সম্পর্কে তোমরা বৈশিষ্ট্য সহকারে লেখো। এবং এদের মধ্যে বেশ কিছু ছোট ছোট টার্ম, ক্ষুব্ধমণ্ডল কাকে বলে, কেন বলা হয়, ক্ষুব্ধমণ্ডল অঞ্চলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতার কি পরিবর্তন ঘটে, ট্রপোপজ কাকে বলে, স্ট্র্যাটোপজ কাকে বলে, স্ট্র্যাটোস্ফিয়ারকে ওজোন স্তর কেন বলা হয় থাকে, ওজন মন্ডল কেন বলা হয় থাকে, এটাও বলতে পারে। এছাড়া এই অঞ্চলে কেন জেট বিমানগুলো চলাচল করে, শান্ত মন্ডল কেন বলা হয়, মেসোস্ফিয়ারকে শীতলতম অঞ্চল কেন বলে, আর মেসোস্ফিয়ার থেকে উল্কাপিণ্ডগুলো পুরো ছাই হয় কেন, এটা আমি বলিনি, কারণ কি ছাই হয় কেন, কারণ ওই অঞ্চলে এমনি ঠান্ডা, এবার উল্কাপিণ্ডগুলো গরম, আর গরম জিনিস এসে ঠান্ডা অঞ্চলে প্রবেশ করছে, ফলে ওর কিন্তু পুরো ছাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের কথা। তারপর হচ্ছে থার্মোস্ফিয়ারকে উষ্ণতম অঞ্চল বলা হয় কেন, এবং থার্মোস্ফিয়ার বেতার তরঙ্গ, রেডিও তরঙ্গ, মহাকাশ স্টেশন, এগুলো থাকে, এগুলো মনে রাখবে। এক্সোস্ফিয়ার অঞ্চলে কৃত্রিম উপগ্রহগুলো অবস্থান করে, এগুলো মনে রাখার চেষ্টা করবে। এছাড়া ম্যাগনেটোস্ফিয়ার, ভ্যান অ্যালেন বিকিরণ ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায়, এটাও মনে রাখার চেষ্টা করো। এবং এই যে চারটে টার্ম, বায়ুর পরিচলন, পরিচলন স্রোত, বায়ুর প্রবাহ, ঝড়, এই যে চারটে টার্ম সম্পর্কে মনে রেখো, ঠিক আছে। এই যে কথাগুলো আমি যেগুলো বলে দিলাম, এগুলো মনে রাখলে মোটামুটি হয়ে যাবে। এখান থেকে এই কোশ্চেনগুলো তোমাদের আসতে পারে। তো চলো, আজ এই পর্যন্তই রইলো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, নোট ডাউন সমস্তগুলো করে নিয়েছো। তবে চলো, আজ এই পর্যন্তই, টাটা। আমি আবার নেক্সট পার্ট নিয়ে আসবো, নেক্সট পার্টটা তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখে নেবে। এটা ছিল ফার্স্ট ভিডিও, এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও কিন্তু আসবে।